কি কি হয়েছে, আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা শুনব তাঁরই 7 পুত্রের একজন, যিনি ব্যক্তিগত জীবনে লেখক এবং গবেষক। সবচেয়ে বড় কথা হচ্ছে শহীদুল্লাহর সাহিত্য চর্চাকে যিনি নিজের সন্তানের মতো, নিজের সাহিত্য কৃতির মতো বাঁচিয়ে রেখেছেন, সেই মোহাম্মদ তকিউল্লাহ। আমরা তার কাছ থেকে প্রথমেই শুনব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাহিত্য কৃতি তথা সাহিত্যের যে বিশাল যে ভান্ডার, তাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাকে সংরক্ষণ করার জন্য কি করছেন। 1980 সালে শহীদ জিয়াউর রহমান ডক্টর শহীদুল্লাহকে স্বাধীনতা পদক দেন। জি জি। এবং শিক্ষার জন্য এবং তার অবদানের জন্য পদক দেন। তখন আমি জিয়াউর রহমান সাহেবকে লিখলাম যে শহীদুল্লাহকে মরণোত্তর পদক দেওয়া হয়েছে, কিন্তু তার রচনাবলী প্রকাশ করা জাতির জন্য খুবই প্রয়োজন এবং সেই রচনাবলী এখন পর্যন্ত অপ্রকাশিত। 80 সনের আগের, তখন পর্যন্ত বাংলা একাডেমি কিছু করেনি, বাংলা কিছু। সেই জন্যে ওনাকে আমি লেখার পরে ওই যেহেতু ওনাকে লিখেছে, ওই রচনাবলী সংগ্রহের ব্যাপারে আমি খুব উদ্যোগী হই, কারণ গভর্নমেন্ট ইন্টারেস্টে দেখান। এবং সেই কথার মধ্যে আরেকটা কথা আমি ওখানে বিশেষ করে লিখলাম যে ওনার ভাষা ও সাহিত্য বিষয়ক লেখাগুলো বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে, কিন্তু শহীদুল্লাহ একটা বড় অবদান কোরআন শরীফের অনুবাদ এবং তফসির, এইটা অপ্রকাশিত। তো জিয়াউর রহমান সাহেবকে আমি ওইটার ব্যাপারে বিশেষ করে অনুরোধ করলাম যে ওনার অন্তত এই কোরআন শরীফটা এইটা প্রকাশ করার ব্যাপারে উদ্যোগী হওয়া খুবই প্রয়োজন। তারপরে তো উনি তো শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। এর মধ্যে আমি লেখাগুলো সংগ্রহ করতে থাকি এবং 81 সালে আমি শহীদুল্লাহ পরিচিতি বলে একটা বই প্রকাশ করি। সেখানে শহীদুল্লাহ সাহেবের কমপ্লিট লিস্ট অফ হিজ ওয়ার্কস, উনি কবে কোথায় কি লিখেছেন, ওনার কী কী বই প্রকাশ হয়েছে তার কমপ্লিট লিস্ট। এখনও বিষয়ে এই তখনকার যে সরকার, তখন তারা করেন যে এটা শহীদুল্লাহ রচনাবলী প্রকাশ করা খুবই প্রয়োজন। এর আগে তারা তখন শহীদুল্লাহর ছেলেদের মধ্যে তার উত্তরাধিকারী লেখালেখি হয়, কিন্তু দেখা যায় উত্তরাধিকারের মধ্যে অনেকে নানা জায়গায় আছে, তাদেরই পাওয়া যায় না। খুব আগ্রহ দেখালেন, কয়েকজন দেখা দিয়ে যোগাযোগ করে সম্ভব না। তখন গভর্নমেন্ট এইভাবে একটা নির্দেশ আসলো যে গভর্নমেন্ট শহীদুল্লাহ রচনাবলী প্রকাশ করবে, আপনারা আপনাদের উত্তরাধিকারী সত্ত্ব হিসাবে রয়্যালটিতে টাকা নিয়ে যাবেন। আচ্ছা, এইভাবে 91 সালে এই প্রকাশনার কাজ আরম্ভ হলো। 91 সালে নতুন সরকার, আরম্ভ হলো। আরম্ভ হওয়ার পরে এই 91, 92, 93, 94 এই সময় আমি এখানে আমি এর মধ্যে মোটামুটি সংগ্রহ করে ফেলেছি। এই লেখাগুলো আমি সব বাংলা একাডেমিকে দিতে আরম্ভ করি এবং 94 সাল পর্যন্ত এই 3 খণ্ড লেখা প্রকাশিত হয়, ওনার 3 খণ্ড। তারপরে 95 সালের পর ওই 3 খণ্ড বেরোতে বেরোতে আপনার 95 সালে বেরোয় আর কি লাস্ট। তারপরে কাজ আরম্ভ হবে ওই তার চতুর্থ খণ্ড, যেটাতে ধর্ম বিষয়ক লেখাগুলো, এইটা পাণ্ডুলিপিগুলো আমি সাবমিট করে আসি, কিন্তু তারপর 96 সাল থেকে আর এই পর্যন্ত শেষ হয়নি। এই গভর্নমেন্ট আসার পরে আমি আবার ওনাদের কাছে আবার লিখি। প্রাইম শিক্ষা লেখার পরে সংস্কৃত মন্ত্রণালয় থেকে আবার বাংলা একাডেমিকে এটা করা হয় এবং বাংলা একাডেমি উৎসাহ দেন, আমাকে আবার বলেন যে আপনি পাণ্ডুলিপিগুলো জমা দেন। তো আমি পাণ্ডুলিপিগুলো জমা দিয়েছি, এখন কাজ আশা করি এটা হবে। তো এবার আমরা আপনার সবচেয়ে বড় ক্ষেত্র যেটিতে আপনি নিজেকে সবসময় নিয়োজিত রাখছেন, বাংলা বর্ষপঞ্জি। আমরা সবাই জানি বাংলা বর্ষপঞ্জি নিয়ে আপনি সারাক্ষণ খাটছেন, চিন্তা করছেন, ভাবছেন। ঠিক এই বিষয়টি নিয়ে আপনার নিজস্ব ধারণা এবং কাজের বিষয়টিকে আমাদের দর্শকদেরকে সংক্ষিপ্তভাবে কিছু বলুন। বাংলা বর্ষপঞ্জির এটাও একটা ছোট্ট ইতিহাস আছে, আপনাকে বলি। আমি বাংলা, আপনারা জানেন যে বাংলা বর্ষপঞ্জি যেটা এখন চলছে বাংলাদেশে, সেই বংশপঞ্জিটা এটা শহীদুল্লাহ বর্ষপঞ্জি। শহীদুল্লাহ মেইন রিফর্মটা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কমিটি, এটা 1966 সালে। সেটা গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করে 1988 সালে বাংলা বর্ষপঞ্জি। কিন্তু তখন আমি দেখাই যে এই বাংলা বর্ষপঞ্জিতে শহীদুল্লাহর যে বর্ষপঞ্জি, এইটা যে লিপিয়ার, এই লিপিয়ারের মধ্যে একটা অসঙ্গতপূর্ণ।
এবং সম্পূর্ণ না, এটাকে সংশোধন দরকার। সেই সময় তারপরে আমি বাংলা একাডেমিতে শহীদুল্লাহ তাদের যে ফাইল, বর্ষমঞ্জী ফাইলগুলো, দেখা গেল যে ফাইলের মধ্যে খালি সিদ্ধান্তটা আছে, কিন্তু তার যে মূল ইয়েগুলো, তার যে সংস্কারগুলো কীভাবে করলেন সেই সব লেখা পাওয়া গেল না। তখন আমি নিজের থেকে এটা নিয়ে ওই যে রিফর্ম করা দরকার, যে সংশোধনের দরকার, এই লিপি অ্যাক্টের সংশোধন যেটা, এইটা সম্পর্কে তখন আমার প্রস্তাব আমি গভর্নমেন্টকে প্লেস করি। এটা হলো আপনার 91 সালের ওই সময় ঘটনাটা। তো এটা নিয়ে বাংলা একাডেমি তখন কমিটি ফর্ম টর্ম হয়, লেখালেখি হয়ে থাকে। তখন আমি এই প্রস্তাবটা দেওয়ার মধ্যে যে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলছি, যেটা আমাদের রিফর্মের সবচেয়ে বড় সুন্দর জিনিস, সেটা হচ্ছে যে 72 সালে যখন আমরা স্বাধীন হলাম, 72-তে প্রথম 21শে ফেব্রুয়ারি যখন পালন হবে, তখন প্রশ্ন উঠল যে আমরা 8ই ফাল্গুন পালন করব, আর কেউ কেউ বললেন যে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করব। এবং বেশিরভাগ একটা আসলো যে আমরা 8ই ফাল্গুন, আমরা বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ, আমরা জাতীয় থেকে আমরা 8ই ফাল্গুন পালন করবো, আমরা কেন 21শে ফাল্গুন পালন করবো? তো এইটা দ্বিমত হয়ে গেল, নানা রকম প্রশ্ন এটা নিয়ে সাংস্কৃতিক মহলে। তখন আমি দেখলাম যে 8ই ফাল্গুন হয় কি 21শে ফেব্রুয়ারি, এটা সবসময় এক থাকে না। কোন সময় 9ই ফাল্গুন হয় 21শে ফেব্রুয়ারি, কোন সময় 7ই ফাল্গুন হয় 21শে ফেব্রুয়ারি। তো এখন 21শে ফেব্রুয়ারিকে আমরা বাদ দিতে পারি না, কারণ 21শে ফেব্রুয়ারি গান আমরা কি ভুলিতে পারি? সুতরাং 21শে ফেব্রুয়ারি গান, 21শে এত কিছু, 21শে সংকলন নানা রকম বেরিয়েছে। 21 তারিখটাকে আমরা বাদ দিতে পারছি না। আবার 8ই ফাল্গুনকে আমরা আমাদের জাতীয় দিক দিয়ে ওটাকে আমরা গ্রহণ করা দরকার। সেই সময় আমি 72 সাল থেকে তখন আমি যে এখন ভাবলাম যে এমন কিছু করা যায় কিনা ক্যালেন্ডার রিফর্ম করে, যে 8ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি একই তারিখে ফেলা যায়। সব সময় একই তারিখে যদি 8ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি, তাহলে আর প্রবলেমটা থাকে না। সেই সময় এই 72 সাল থেকে আমি তখন এই হিসেবে ক্যালেন্ডার রিফর্মের ব্যাপারে কাজ করতে থাকি, এবং নানা রকম পড়াশোনা করে, গবেষণা করে, এবং এইটা আমি মিলাই 87-এ এসে আমি দেখলাম যে হ্যাঁ, যদি 15ই এপ্রিলে পয়লা বৈশাখ হয়, পয়লা বৈশাখ যদি 15 এপ্রিল গণনা করা যায়, আর শহীদুল্লাহ কমিটি যেটা করেছিল যে বাংলা তারিখগুলিকে যে ফিক্স করে দেওয়া যায়, তাইলে আপনার এই 8ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি একই দিনে পড়বে, এবং সব তারিখগুলো। হ্যাঁ, এই হিসাবে গভর্নমেন্ট তখন সাজেশন দেওয়া হলো 88-এ। তো গভর্নমেন্ট এটা ওই সাজেশন দেওয়ার পরে মানে শহীদুল্লাহ রিপোর্ট যেটা ছিল, শহীদুল্লাহ কমিটির রিপোর্ট, সেটা গৃহীত হয়। সেই রিপোর্ট হলে আপনি সম্পর্কে আমি বলে দিই, সকলে জানেন যে বৈশাখ থেকে ভাদ্র সব হবে 31 দিন, আর আশ্বিন থেকে চৈত্র সব হবে 30 দিন। লিপিয়ার যে সালকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, সেই সাল লিপিয়ার হবে, এবং সেখানে চৈত্র মাসে একদিন বাড়বে। এইটা গভর্নমেন্ট ডিসিশন নিলেন 89-এ। এইভাবে গভর্নমেন্ট ক্যালেন্ডার বেরোলো। গভর্নমেন্ট দিল যে আমরা ওই যে পশ্চিমবঙ্গ থেকে যে ক্যালেন্ডার বের হবে ওইটা আমি করবো না, বাংলাদেশ গভর্নমেন্ট আলাদা ক্যালেন্ডার ইন্ট্রোডিউস করলো 89-এ। কিন্তু 89-এ ক্যালেন্ডার এটা ভুল দেখা গেল। আমি বললাম যে এটা তো ঠিক হয় না, এই ক্যালেন্ডারের মধ্যে গোলমাল, তারিখ ঠিক থাকে না, এবং এটার মধ্যে ওই লিপিয়ারটা মেনলি যে এই ক্যালেন্ডার আমরা করেছি, কিন্তু সেখানে লিপিয়ারই তো গোলমাল, একটা বৈজ্ঞানিক, আমরা এর ক্যালেন্ডার রিফর্ম করে হতে পারে না। তখন আমি গভর্নমেন্ট গিয়েছিল লেখালেখি দিতে, শেষে এই লেখালেখি হওয়ার পরে কমিটি ফর্ম হয়েও 91-এ গভর্নমেন্ট এটা নিয়ে উদ্যোগ গ্রহণ করেন। এখন যে ক্যালেন্ডারটি পাচ্ছি এটা পূর্ণাঙ্গ ক্যালেন্ডার, এবং এই ক্যালেন্ডারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে এটাকে আপনি বলতে পারেন ইট ইজ অ্যাজ গুড অ্যাজ গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এবং এইটা পৃথিবীর সর্বাধুনিক ক্যালেন্ডার। পৃথিবীর সর্বাধুনিক ক্যালেন্ডার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের মহান পূর্বপুরুষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পুত্র মোহাম্মদ তকিউল্লাহ সাহেবকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। বর্তমান বিশ্বে ইসলামী চিন্তাবিদ ও প্রখর দ্বীনি জ্ঞান সম্পন্ন আলেম হিসেবে পরিচিত সাইয়েদ কুতুবের উপর গবেষণা গ্রন্থ সাইয়েদ কুতুব জীবন ও কর্ম লিখেছেন আব্দুদ দায়ান মোহাম্মদ ইউনুস। গ্রন্থকার বিপুল তথ্য সমৃদ্ধ এই গবেষণা কর্মে সাইয়েদ কুতুবের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। 6টি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ সাইয়েদ কুতুব সম্পর্কে পাঠকদের জানার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে। বের করেছে কামিয়াব প্রকাশন।
প্রচ্ছদ এঁকেছেন রফিকুল্লাহ। মূল্য 100 টাকা। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন খানের গ্রন্থ মুক্তিযুদ্ধে চাঁদপুর। লেখক নিজে মুক্তিযোদ্ধা ছিলেন। যুদ্ধকালে নিজের অভিজ্ঞতা, যুদ্ধের বর্ণনা, যুদ্ধকালীন নানান ঘটনা এবং শত্রু মুক্তির ইতিহাস অত্যন্ত তথ্যবহুলভাবে এই গ্রন্থে উপস্থাপিত। মুক্তিযুদ্ধের সার্বিক ইতিহাস রচনার ক্ষেত্রে এই আঞ্চলিক ইতিহাসের গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। বইটির প্রকাশক বেগম শামসুন্নাহার বেগম। প্রচ্ছদ এঁকেছেন মমিনুদ্দিন খালেদ। মূল্য 200 টাকা। বরদুন্নেসা আবদুল্লাহর উপন্যাস আয়তি সামাজিক অবক্ষয় এবং নারী নির্যাতনের বিরুদ্ধে দুই বন্ধুর কঠিন সংগ্রামের কাহিনী উপস্থাপিত হয়েছে এই উপন্যাসে। ভাষা, সংলাপ এবং বর্ণনাভঙ্গি চলনসই। বইটি বের করেছে আলপনা প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন সুমন সারথী। মূল্য 120 টাকা। খ্যাতিমান কথাশিল্পী আবু রুশদের আত্মজীবনীর 3টি খণ্ড ইতোপূর্বে প্রকাশিত হয়েছিল। সম্প্রতি 3 খণ্ড একত্রিত হয়ে বের হলো আত্মজীবনী নামে পূর্ণাঙ্গ গ্রন্থ। নিজের গোটা জীবনকে উপন্যাসের ধরনে অত্যন্ত চমৎকার বর্ণনাভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে এই গ্রন্থে। অনেক সুখ, অনেক কথা, অনেক ঘটনা, দুর্ঘটনার স্পষ্ট বয়ান রয়েছে এই আত্মজীবনীতে, যা পাঠকদের সামনে একটি শতাব্দীর দলিল হয়ে ধরা দেবে। অ্যাডন পাবলিকেশনস বের করেছে বইটি। প্রচ্ছদ নকশা করেছেন হামিদুল ইসলাম। মূল্য 440 টাকা। বাংলাদেশের অন্যতম প্রধান শিশু সাহিত্যিক আলী ইমামের বিবিধ সাহিত্যকর্মের সঙ্গে এদেশের শিশু কিশোররা পরিচিত। সম্প্রতি আলী ইমামের কিশোর সাহিত্য সম্ভার শিরোনামে একটি বিশালাকার গ্রন্থ বেরিয়েছে। এই গ্রন্থে লেখকের বেশ কিছু স্মৃতিকথা, জীবনী, প্রবন্ধ, প্রকৃতি, গল্প, কবিতা, ভ্রমণ ও উপন্যাস স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে সূচিপত্র। প্রচ্ছদ দেখেছেন পেয়ার মোহাম্মদ। মূল্য 300 টাকা। আলমগীর হোসেন খান শিশু কিশোরদের উপযোগী করে লিখেছেন ছোটদের শেরে বাংলা একে ফজলুল হক শিরোনামের গ্রন্থটি। বইটি বের করেছে সেতু প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন মোবারক হোসেন লিটন। মূল্য 7 টাকা। বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি দেশব্যাপী বিস্তারিত পাবলিক লাইব্রেরি ব্যবস্থার কেন্দ্রবিন্দু। ঢাকা মহানগরীর শাহবাগ এলাকায় 3 একর জমির উপর দেশের এই সর্ববৃহৎ গণগ্রন্থাগারটির অবস্থান। 1954 সালের 5ই ফেব্রুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 1958 সালের 22 মার্চ জনগণের জন্য এই লাইব্রেরিটির দরজা খুলে দেওয়া হয়। প্রথমে এর অবস্থান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। 1977 সালে শাহবাগের বর্তমান অবস্থানে স্থানান্তর করা হয়। 10,040টি গ্রন্থের সংগ্রহ নিয়ে যাত্রা শুরু হলো কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে। বর্তমানে গ্রন্থের সংখ্যা 1,37,348টি। 3 তলা বিশিষ্ট লাইব্রেরি ভবনে রয়েছে একটি সাধারণ পাঠকক্ষ, একটি বিজ্ঞান পাঠকক্ষ, একটি রেফারেন্স পাঠকক্ষ, বুক স্টক, একটি পৃথক শিশু গ্রন্থাগার এবং সেমিনার কক্ষ। পাঠকক্ষগুলোর প্রতিটিতে 216 জন পাঠক একই সঙ্গে বসে লেখাপড়া করতে পারেন। প্রতি কর্মদিবসে গড়ে 1,313 জন পাঠক পাঠিকা এই গণগ্রন্থাগারে পাঠ তৃষ্ণা মেটাতে আসেন। বহু প্রাচীন দুর্মূল্য বই পুস্তক ও পাণ্ডুলিপিও রয়েছে এই লাইব্রেরিতে। দেশে প্রায় প্রতিটি জাতীয় দৈনিক ও অন্যান্য পত্রপত্রিকার সংগ্রহ রয়েছে এখানে। রয়েছে নির্বাচিত বিদেশি জার্নালও। বাংলা এবং ইংরেজি ভাষার বাইরে উর্দু, হিন্দি ও ফার্সি ভাষারও বেশ কিছু উল্লেখযোগ্য বই সংগ্রহে রয়েছে এই লাইব্রেরির। গত 15 জানুয়ারি শেষ হলো জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত 9ম ঢাকা বইমেলা। সমৃদ্ধির জন্য বই, এই প্রত্যয় ও প্রতিশ্রুতি নিয়ে গত 1 জানুয়ারি থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ড চত্বরে অনুষ্ঠিত হলো 9ম ঢাকা বইমেলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই দিন বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে 15 দিন ব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এবার মেলায় অংশ নিয়েছিল 150টি প্রকাশনা প্রতিষ্ঠান। ভারত, জাপান ও ইরান সহ বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠানও এবার এ মেলায় অংশগ্রহণ করে। এদেশের পাঠকদের বই পড়ার অভ্যাস বৃদ্ধি, বইয়ের প্রকাশনা ও বিপণনের ক্ষেত্রে ঢাকা বইমেলার অবদান ব্যাপক। এই গ্রন্থমেলাকে কেন্দ্র করে
প্রতিদিন মেলা প্রাঙ্গণে আগমন ঘটে খ্যাতনামা প্রবীণ ও তরুণ লেখকদের। মত বিনিময় হয়েছে লেখক ও প্রকাশকদের মধ্যে এবং বই প্রেমিকরা সংগ্রহ করেছেন তাদের প্রিয় বই। কথা বলছি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মাহমুদ শফিকের সঙ্গে। আমরা তার কাছে জানতে চাচ্ছি এই মেলার আন্তর্জাতিক মান সম্পর্কে আপনি কিছু বলুন। নিঃসন্দেহে এটা জাতীয় পর্যায়ের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মেলা। আপনারা দেখেছেন বিভিন্ন দেশ থেকে এই বই মেলায় অংশগ্রহণ করেছে। অনেক প্রকাশকের বই আছে, জাপানের স্টল আছে, ইরানের স্টল আছে, ভারতীয় প্রকাশকদের স্টল আছে, হুর স্টল আছে, মাইডাসের স্টল আছে। এই সমস্ত স্টলে অত্যন্ত উন্নত মানের বই বিক্রি হচ্ছে। কথা বলছি মৌলিক প্রকাশনীর স্বত্বাধিকারী এস.কে মাসুমের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2002 সালকে গ্রন্থবর্ষ এবং 2003 সালকে গ্রন্থাগার বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। এই দুইয়ের মধ্যে যে সম্পর্ক এবং এই দুটি বিষয় আমাদের লেখক সৃষ্টিতে, পাঠক সৃষ্টিতে এবং প্রকাশকদের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে 2002 সাল এবং 2003 সাল জাতীয় গ্রন্থবর্ষ এবং গ্রন্থাগার বর্ষ, এই দুইয়ের সফলতা আমরা ইতিমধ্যেই, গ্রন্থবর্ষের সফলতা আমরা মোটামুটি অনেক দিকে পেয়েছি। কারণ হলে আমাদের দেশের লোক সাধারণত বই পড়া ইচ্ছুক না, সেক্ষেত্রে আমাদের এতটাই সফলতা এসেছে যে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে জন্মদিন থেকে শুরু করে অনেক অনুষ্ঠানেই আমরা ইতিমধ্যেই দেখেছি অনেকে এখন বই উপহার দিচ্ছে। নবম ঢাকা বইমেলা কতটা সফল হয়েছে বলে আপনি মনে করেন? এবছর রেকর্ড সংখ্যক ঢাকা বইমেলায়, নবম ঢাকা বইমেলায় রেকর্ড সংখ্যক স্টল এসেছে, প্রায় 153টার মতো স্টল, এবং বেচা বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে। তা আমরা আশাবাদী এই মেলায়। লেখক আলমগীর হোসেন খান, নবম ঢাকা বইমেলা লেখক সৃষ্টিতে কিভাবে ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? আমি একজন লেখক হিসেবে নবম ঢাকা বইমেলাকে একটি গুরুত্বপূর্ণ বইমেলা হিসেবে মনে করছি। এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2003 সালকে জাতীয় গ্রন্থাগার বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। এতে করে প্রকাশক, লেখক এবং পাঠকদের মধ্যে একটি চেতনা সৃষ্টি হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে এই চেতনা ধারা অব্যাহত থাকবে। প্রকাশনা সংস্থা ঝিঙে ফুলের স্বত্বাধিকারী গিয়াসউদ্দিন খসরু, এই মেলার বিক্রয় পরিস্থিতি সম্পর্কে আপনি আমাদের বলেন। এই মেলায় বিক্রয় পরিস্থিতি খুবই ভালো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গ্রন্থবর্ষ ঘোষণা করায় আমাদের প্রকাশনা জগতে বই প্রকাশ করতে খুব উদ্যোগী হয়েছি, এবং এই অবস্থা যদি সবসময় থাকে তাহলে আমরা বই প্রকাশে খুব আশাবাদী। বইমেলায় যে কমিশন কিরকম দেওয়া হয়? এখানে দেওয়া হয়, কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের যতটা দেওয়া উচিত ঠিক ততটা দেওয়া হচ্ছে। কত পার্সেন্ট দেয়? ওনারা বলছেন 20% দিচ্ছেন, কিন্তু আমার মনে হয় না ওনারা 20% দিচ্ছেন। একটার পর একটা পাতা উল্টে আমরা সমাপ্তি পর্যায়ে চলে এসেছি। এখনই বইপত্রের পাতাগুলি বন্ধ করব আমরা। সমাপ্তির আগে আবারও সুপ্রিয় দর্শক বন্ধুদের জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামী বইপত্র দেখার জন্য। আর সেই সঙ্গে বলছি, আপনি আপনার আত্মীয়দের নিয়ে আপনার সন্তানদের মধ্যে একটি গ্রন্থাগার খুব ব্যক্তিগতভাবে ছোট্ট হলেও আসুন না, ছোট্ট আকারে একটি গ্রন্থাগার তৈরির দায়িত্ব নিই, ভালোবাসা দিয়ে, সাহিত্যের প্রেম থেকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।